হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বাংলা ক্লাসের জন্য এখানে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের পাঠ্য একটি বিষয়কে বিস্তৃত বিবরণে বলছি। তোমাদের আলোচনার সময় আমরা আলোচনাকে তিনটে ভাগে ভাগ করে নেব। সামান্য একটু বলবো কবি সম্বন্ধে, কারণ এখন লেখক সম্বন্ধে, কারণ এটা ইন্টারনেটের যুগ, এখানে এই বিষয়ে বিস্তারিত বলার প্রয়োজন নেই, তোমরা জেনেই যাবে। তবে একটা জায়গায় একটু আলোকপাত করব, যে জায়গাটি তোমাদের সাহায্য হবে বিষয়টাকে বুঝতে, সেটা লেখকের জীবন দর্শন। দ্বিতীয় পর্যায়ে আমরা আসব পাঠ্য বিষয়টিকে বিবৃত করার জন্য। তৃতীয় পর্যায়ে আমরা আসব বিষয়টি কিভাবে তোমরা নিজেদের মধ্যে বুঝে নেওয়ার জন্য আত্মস্থ করবে এবং কিভাবে সেটাকে প্রকাশ করবে। তাহলে প্রথম কবি লেখক, দ্বিতীয় বিষয়বস্তু, তৃতীয় প্রকাশ করার ভঙ্গি, অর্থাৎ পরীক্ষার খাতায় কিভাবে লিখবে। ঠিক আছে, তাহলে আলোচনায় আসছি লেখক সম্বন্ধে। আমি আগেই বলেছি যে লেখক সম্বন্ধে বিশেষ কথা বলবো না, কারণ ইউটিউবে 4টে সিনেমা আছে অলরেডি জগদীশচন্দ্র বসু সম্বন্ধে, আরও আছে বহু কথা। উইকিপিডিয়াতে বহু কিছু লেখা আছে, বিস্তৃত সব দেখে নেবে। এবং কোয়েস্ট ইজ দ্য সোল অফ স্টুডেন্টস লাইফ। ইন্টারনেটকে এভাবে ব্যবহার করতে শিখো যেটা তোমাদের আত্মার কিংবা আত্মোন্নতি হবে, ভালো দিকে তোমরা ধাবিত হতে পারবে। সেইভাবে তোমরা ইন্টারনেটকে ব্যবহার করতে শেখো, সেটা আমাদের যারা আমরা অভিভাবক শ্রেণী, আমাদের ইচ্ছে সেটা। তাই তোমাদের হাতেই এটা ছেড়ে দিলাম, জগদীশচন্দ্র বসুকে জানো ইন্টারনেট ঘেটে। তবে যে জিনিসটা তোমরা ইন্টারনেট ঘেটে জানতে পারবে না, সেই জিনিসটির প্রতি সামান্য একটু আলোকপাত করছি, সেটা হচ্ছে তার জীবন দর্শন। তিনি মানুষটি কেমন ছিলেন? সহজ সরল, সত্যনিষ্ঠ, নির্লোভ, অদ্ভুত এক ব্যক্তিত্ব। সহজতা, সরলতা তার জীবনের এক এমন এক অঙ্গ, মনে হয় যেন তার ছায়ার মতো তার সঙ্গে চলছে। আরও যদি গভীরে যাই, নির্লোভিতা, কোনো লোভ তার ছিল না। অদ্ভুতভাবে একেবারে এমন অবস্থা থেকে উঠে তিনি এমন অবস্থায় এসেছেন, সেটা আমরা আজকের যুগে দেখি অনেকের মধ্যেই, কিন্তু কল্পনা করতে একটু কষ্ট হয়। ময়মনসিংহের গ্রাম থেকে যেতে যেতে তিনি পৌঁছে গেলেন ক্যামব্রিজ। ক্যামব্রিজ থেকে এখন পর্যন্ত এই যে তোমাদের সঙ্গে আমার কমিউনিকেশন হচ্ছে, আমাদের এখানেও তিনি উপস্থিত। কাজেই তাকে অনুধাবন করা একটা বিশাল অ্যাচিভমেন্ট বলতে পারো। যখন তোমরা নেটের মধ্যে এগুলো ঘেটে দেখবে, তখন তার সঙ্গে একাত্ম হতে পারবে এবং মানব জীবন কত ডেডিকেটেড হয়, কত উৎসর্গিত হতে পারে, সেটা বুঝতে পারবে। এবং সেটা বোঝার এই যুগে বিশেষ দরকার, আমি অন্তত মনে করি। দেখো, লেখক বিজ্ঞানী হিসেবে এত ডিভাইস আবিষ্কার করেছেন, এত যন্ত্র আবিষ্কার করেছেন, সেগুলি নেটে গেলে দেখতে পারবে, কিন্তু কোনো কিছুর প্যাটেন্ট নেই, শুধু একটার প্যাটেন্ট নিয়েছিলেন। তাহলে দেখো অর্থের দিকে তার কিরকম উদাসীনতা ছিল। যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো তোমাদের ধৈর্য হবে কিনা জানি না, তবুও যদি কখনো দেখতে পাও, পড়ে দেখো, সেখানে দেখতে পাবে জগদীশচন্দ্র বসু কিভাবে 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 অর্থ সংগ্রহ করেছেন। শুধু একটু পড়াশুনো করার জন্য, বাইরে যাওয়ার জন্য, অনেক ভাবে বিভিন্নভাবে তিনি অর্থ সাহায্যও মানুষের কাছ থেকে নিয়েছেন। স্টিল দেখো কোথা থেকে কোথায় তিনি পৌঁছে গেছেন, কি কি কিছু দিয়ে গেছেন। বেতার তরঙ্গের উপর যে গবেষণাগুলো করেছেন, সেগুলো তিনি পরবর্তী বৈজ্ঞানিকদের জন্য উন্মুক্ত রেখে গেছেন। কাজে তার ডেডিকেশন, তার যে ডিভোশন, সেটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় দিক। এবং এই ডেডিকেশন, এই ডিভোশন যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে আমরা হয়তোবা এই সোসাইটিকে, এই দেশকে, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরে তোমরা
তোমাদের পরে আরও আসবে। অলিম্পিকের লাইট দেখেছো, এক হাত থেকে আরেক হাত, এই হাত থেকে আরেক হাত পৌঁছে গেল স্ট্যান্ডে। তো ঠিক তেমনি করে আমাদের যে জ্ঞান সঞ্চালনের পদ্ধতি, সেটা এক থেকে অন্য, অন্য থেকে অন্য, এমনি করে যেতে পারবে। আর এই যে ডিভোশন আর ডেডিকেশন, এই কথাটিকে মনে রেখে ভবিষ্যৎ জীবনে তোমরা সুস্থ নাগরিক হবে, সেটাই এই সাহিত্যের উদ্দেশ্য। যাক, আমরা এখন আসি বিষয়বস্তু আলোচনায়। দেখো, এই টেক্সটটিতে জগদীশচন্দ্র বসু বিষয়টিকে বর্ণনা করেছেন 9টি প্যারাগ্রাফে। তার যে বক্তব্য বিষয়, সেখানে 9টি প্যারাগ্রাফ। তো 9টি প্যারাগ্রাফের মধ্যে তিনি প্রথম প্যারাগ্রাফেই, উনি কিন্তু সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তাই প্রথম প্যারাগ্রাফে কোনো হেয়ালিপানা নয়, কোনো কিছু না, একদম বিজ্ঞানসম্মত, তর্কসম্মত ভাবে তিনি প্রথমে উপস্থিত করলেন এই আলোচনার কি পয়েন্ট কিংবা চাবি শব্দ, কি ওয়ার্ড, সেটা কি? সেটা হচ্ছে ভেদ বুদ্ধি। আর সেই সঙ্গে তিনি আগে বিশেষণ লাগালেন এখন ভেদ বুদ্ধি। এখন মানে তৎকালীন সময়ে, লেখকের সময়ে, যে যখন জগদীশ চন্দ্র বসু উপস্থিত ছিলেন সেই সময়ে। তাহলে কিন্তু তিনি ডিফারেন্সিয়েট করেছেন তার সময় এবং তার আগের সময়। তার আগের সময়টি কি? তার আগের সময়টিতে তো আমরা যদি আরো গভীরে যাই, যেহেতু পাশ্চাত্য, সেহেতু প্লুটো, অ্যারিস্টটল, গ্যালিলিও, এই যুগটিকে যদি আমরা আগের যুগ কনসিডার করি, তখনকার একটা শিক্ষা ব্যবস্থা। আর যেই সময়ে জগদীশচন্দ্র পাশ্চাত্য শিক্ষার ভেদ বুদ্ধি কথাটি বললেন, তখন আরেকটি বাতাবরণ, সময়ের একটা ডিফারেন্স আছে, সময়ের আবার একটা দাবিও আছে। কিন্তু সব দাবি সবসময় গ্রাহ্য করা উচিত নয়, দাবিকেও সংশোধন করতে হয়। তুমি যা চেয়েছো সবকিছুই সেই সময় সবসময় আমাদের সবার গ্রাহ্য হবে, সমাজের গ্রাহ্য হবে, দেশের গ্রাহ্য হবে, মানবতার গ্রাহ্য হবে, দ্যাট নট এ পয়েন্ট। সেটার কথা নয়, সেটা নাও হতে পারে, এবং সেটা না হলে সেখানে সমালোচনার দরকার আছে। তাই প্রাচ্যের এই মনীষী পাশ্চাত্যের সমালোচনা করলেন। তিনি বললেন ভেদ বুদ্ধি, বুদ্ধি তো ভালো জিনিস, আইকিউ, যাকে আমরা বর্তমানে এখন খুব মুখে মুখে বলে তার আইকিউটা কম, তার আইকিউটা বেশি। সেটা কি? বলছে বয়স দুটো হয়, একটা মানসিক বয়স, মেন্টাল এজ, আর একটা ক্রনোলজিক্যাল এজ। ক্রনোলজিক্যাল এজ আর মানসিক এজ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ক্রনোলজিক্যাল এজ যেটা, সেটা ঈশ্বর প্রদত্ত, আর মানসিক বুদ্ধি যেটা, সেটাও ঈশ্বর প্রদত্ত। তবে এখন তো আমরা আবার এটাও বলি যে বুদ্ধি কিছু একারও করতে হয়, সিচুয়েশন, বিভিন্ন দিক টিক মিলিয়ে মানুষের বুদ্ধি বিভিন্নভাবে পরিচালিত হয়। তাহলে বুদ্ধির জগৎটা আবার একটা আলাদা, সেটা একটা বরদান, ঈশ্বরেরও আছে, পরিবেশেরও আছে, আবার ব্যক্তির নিজেরও আছে। তো সব মিলিয়ে এই যে বুদ্ধির জগৎ, সেটা একটা ভালো জিনিস। কিন্তু সেখানে তিনি লাগিয়ে দিলেন শিক্ষার মধ্যে বুদ্ধি থাকবে, ওই কোনো বুদ্ধি ছাড়া শিক্ষা হয় না। আর বুদ্ধিকে যে যত কার্যকরী, যে যত সুন্দর করে লাগাতে পারে, তারই শিক্ষা তত সার্থক হয়। এই জিনিসটা মনে রাখবে জীবনভর। আরেকটা জিনিস দেখো, সেই সঙ্গে তিনি লাগালেন ভেদ বুদ্ধি। ভেদ বুদ্ধিটা কি? ভেদ মানে শব্দের অর্থ কি? ভেদ শব্দের অর্থ হচ্ছে, তোমরা ইংরেজি শব্দ বিশেষ অভ্যস্ত, যেমন ডিফারেন্সিয়েট করা, পার্থক্য করা। কিন্তু ভেদ, তিনি তো পার্থক্য বুদ্ধি বলতে পারতেন, না বলে ভেদ কেন বললেন? সেখানে একটা সূক্ষ্ম পয়েন্ট আছে। সেই সূক্ষ্ম পয়েন্টটি কি? সেই সূক্ষ্ম পয়েন্টটি হচ্ছে, ভেদ মানে হচ্ছে ভেদের মধ্যে একটা হীন ভাবনা আছে, নিজেকে সুপিরিয়র দেখে, উন্নত দেখে অন্যকে হীন করে দেখা, সে কথা, সেখানে ভেদ কথাটি আসে। তুচ্ছতা, কাউকে তুচ্ছ করে দেখা, তার মধ্যে বিষয়টি, ভেদ কথাটি আসে। সেই জন্য ভেদাভেদ কথা বলা হয়, মানে বিভিন্ন, বা আমরা ভেদ করছি, তাকে তুচ্ছ করে দেখছি, তাকে ভালো করে দেখছি, এই যে ভেদ, সেটাকে তিনি এখানে উপস্থিত করেছেন বিদ্যার ক্ষেত্রে। কি? তিনি কিন্তু প্রাচ্য পাশ্চাত্যের ভেদ এরকম কিছু বলেননি। তিনি বলেছেন বিদ্যার মধ্যেই ভেদ,
বিদ্যায় বিভিন্ন রকম শাখা প্রশাখা আছে, যেমনি আছে সাহিত্য তেমনি আছে বিজ্ঞান, আছে ইতিহাস, আছে ভূগোল, আছে গণিত, কত কিছু। বিদ্যার কত শাখা, প্রত্যেকটি শাখার আবার হাজারো প্রশাখা, বিভিন্ন রকম প্রশাখা। তো এই যে প্রশাখা, এই প্রশাখাগুলির মধ্যে একটা ভেদ জ্ঞান তৈরি হয়েছে। সেই ভেদ জ্ঞানটি কি? একটি সাহিত্য, একটি বিষয় অন্য বিষয়টিকে তুচ্ছ করে দিয়েছে, বলছে আমার বিষয়টি শ্রেষ্ঠ, অন্য বিষয়টি এটার দরকার নেই, না হলেও চলবে। বিজ্ঞান যদি পড়ো, সাহিত্য না পড়লেও চলবে, আর সাহিত্য যদি পড়ো, আর বিজ্ঞানের দিকে মন দিতে হবে না। এইরকম একটা ইতিহাস, সে তো সবাই পড়ে না। যে সাহিত্য পড়েছে, যে বিজ্ঞান পড়েছে, তার সে ইতিহাস পড়ে কি হবে? আরে ভূগোল, তাহলে তো সাহিত্য পড়লে আর ভূগোল পড়তে হবে না, বিজ্ঞান জানলে আর ভূগোল জানতে হবে না। এগুলি সব রং কনসেপশন, ভুল ধারণা, সব মিলেমিশে একাকার। একটা জিনিস তোমাদের, একটা বিষয় তোমাদের কাছে এই সুযোগে বলিনি, সেটা হচ্ছে কি, দেখো আজকে যে ভাষায় তোমাদের সঙ্গে আমরা কথা বলছি, প্রত্যেক মানুষের কোনো না কোনো ভাষা আছে, প্রতি জাতির, প্রতি ভূখণ্ডে কোনো না কোনো ভাষা প্রচলিত আছে। কিন্তু একটা সময় ছিল মানুষের ভাষাই ছিল না। তো ভাষা না থাকার ফলে কি হয়েছে, মানুষ নিজেদের মধ্যে কথা ভাব বিনিময় কি করে করতো? আকার ইঙ্গিতে, নানা রকম হুই হাই শব্দ ইত্যাদির মধ্য দিয়ে। ভেবে দেখো জগৎটা কেমন অদ্ভুত ছিল। তখনই একজন ঋষির আবির্ভাব হলো, নাম তার পানিনি। শুনেছো কি কখনো? ইন্টারনেটে পাবে পানিনিকে। পানিনি এমন একটি নাম যিনি মানুষের মুখে ভাষা দিলেন। কি করে দিলেন, কি করে কি আবিষ্কার করলেন, সে এক অদ্ভুত গল্প। ধরে রাখো পানিনি ঠিক করলেন মানুষকে ভাষা দেবেন, তাই মানুষের জন্য তিনি অন্তর থেকে অনুভব করলেন, পশু পাখির মতো মানুষ হতে পারে না, এত বুদ্ধি রেখেছে, তার তো ভাষার দরকার। আর এরকম অদ্ভুত আবল তাবল বললে তো হবে না, তাকে একটা উপযুক্ত ভাষা দিতে হবে, তবেই সভ্যতাকে টেকানো যাবে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তিনি বসে রইলেন, ধরে রাখো হরিদ্বারে বসে গেলেন, গিয়ে শিবের তপস্যাই করলেন। মহেশ্বর অর্থাৎ শিব আবির্ভূত হলেন, আশীর্বাদ দিলেন, বলে তোমাকে একটা সূত্র দিয়ে গেলাম, এই সূত্রটাকে কাজে লাগিয়ে তুমি ভাষা তৈরি করো গে যাও। বলছে সে কি শুনবেন? সূত্রটা একটা অদ্ভুত সূত্র, একটা লাইনের সূত্র, সেখানে কিছু শব্দের অক্ষরের সমাহার। তোমাদের কাছে লাগবে বোধহয় কোনো এলিয়েন কথা বলছে। কিরকম দেখো, আই ইউন রিলিক এগঙ্গনম হল, বাস, দিস ইজ দ্য মেইন ক্লু। এটাই হচ্ছে সূত্র, এবং এই সূত্রকে কেন্দ্র করে রচিত হলো অষ্টাধ্যায়ী ব্যাকরণ, এবং সেই অষ্টাধ্যায়ী ব্যাকরণকে কেন্দ্র করে এই ভারতের বুকে এত এত ভাষার সৃষ্টি হলো। এমনকি গভীরভাবে যারা অধ্যয়ন করছেন তারা জানেন, শুধু ভারত নয়, পুরো প্রাচ্যে এই সূত্রকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাষার তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। তাহলে এই ভাষা বিজ্ঞান যদি বলতো যে না, আমি অমুককে দেবো না, তমুককে দেবো না, তাকে দেবো না, ওকে দেবো না, তা এই ভেদজ্ঞান যদি রাখতো, তাহলে কি হতো? এই ভাষা বিজ্ঞান ছিল বলেই সব বিষয় তার আপন আপন ভাবনাকে প্রকাশ করতে পারছে। তাহলে শিক্ষার ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে লেখক এই ভেদজ্ঞানকে মূল্য দিলেন না এবং সমালোচনা করলেন, যে পাশ্চাত্যের এই জিনিসটি খুবই খারাপ ভাবে তিনি দেখেছেন। বলছেন এরকম কোনো হতেই পারে না, ভেদাভেদ জ্ঞান থাকলে জ্ঞান কখনো পরিপূর্ণ হয় না। তার পূর্ণতার জন্য, তার অখণ্ডতার জন্য তিনি দাবি করলেন, কি দাবি করলেন? যে ভেদ জ্ঞান নয়। তারপর দেখো এই প্যারাগ্রাফে তিনি একটা ছোট্ট অনুমোদন আবার দিয়ে দিলেন। সেটা কি? বলেন যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভেদজ্ঞান চলবে। সেটা কিরকম? ছোট্ট একটা শিশু পড়তে বসেছে, সে তো আর এত ভাবনায় ভাবিত হতে পারে না, তার ক্ষেত্রে অ আ ক খ অক্ষর 1 2 3 4 সংখ্যা। আবার বিজ্ঞানের ক্ষেত্রে একটা জাহাজের ছবি দেখিয়ে বলে এটা একটা জাহাজ, এটা এমন ভাবে চলে, সেইভাবে চলে। একটা প্রাণী দেখিয়ে বলা হলো এটা অমুক, এটা জানো এই ক্যারেক্টারিস্টিক আছে, তার ক্ষেত্রে সেটার দরকার আছে।
কিন্তু যখন এখন যেমন তোমরা দ্বাদশ শ্রেণীতে এসে গেছো, তোমাদের কিন্তু একটু একটু করে গান উন্মেষণ হবে। এই উন্মেষণের ক্ষেত্রে তোমরা মনে রাখবে, শ্রদ্ধা হচ্ছে শিক্ষার জনক। প্রত্যেকটি বিষয়ের প্রতি সমান শ্রদ্ধা রাখবে এবং সেটা তোমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো, তিনি বললেন যে সিদ্ধির সত্যের পূর্ণমূর্তি প্রত্যক্ষ করা ঘটিয়া ওঠে না, কেবল সাধনাই চলিতে থাকে, সিদ্ধির দর্শন পায় না। কখন? যদি ভেদ জ্ঞান থাকে। ভেদ জ্ঞান থাকে তাহলে কখনো সিদ্ধির দর্শন পাওয়া যায় না, শুধু সাধনাই চলতে থাকে। এখন সেই ক্ষেত্রে তিনি উপস্থিত করলেন ভারতবর্ষের কথা। বলে ভারতবর্ষে আমরা এইরকম ভাবনায় ভাবিত নই, প্রাচ্যে আমরা এরকম ভাবনায় ভাবিত নই। আমরা কি চাই? আমরা চাই সমগ্র চরাচরের উন্নতি হোক এবং শিক্ষা হচ্ছে তার চাবিকাঠি, বিদ্যা হচ্ছে তার চাবিকাঠি। উন্নতির চাবিকাঠি হচ্ছে বিদ্যা। সংস্কৃত মন্ত্র আছে, সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়। বাংলায় কবিতা আছে কি, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ এ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই ভাবনায় যদি আমরা ভাবিত হতাম তাহলে কোভিড-19 আসতো না। এবং ভাবিনি বলেই আজকে কোভিড-19 সারা পৃথিবীকে বিধ্বস্ত করে দিয়েছে। বলতে গেলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। এবং পরের ভাবনাটুকু রাখিনি, শুধু নিজের ভাবনাই ভেবেছি। এরম যদি হয় তাহলে কোভিড-19 পৃথিবীকে খালি করে দিয়ে যাবে, কেউ থাকবে না, একটা দিয়া জ্বালানোর মতন। এরকম অবস্থা সৃষ্টি হয়েছে। দেখো, এই বিশ্বজগৎ কাজেই ভারতবর্ষের চিন্তায়, ভারতবর্ষের দর্শনের শিক্ষা হচ্ছে একটা আলোকবর্তিকা। সে কোনো ভেদাভেদ জ্ঞান করে না, সে সবার জন্য, সব কিছুর জন্য একটা উন্মুক্ত দ্বার হিসেবে উপস্থিত হয়। তাহলে দেখলে প্রাচ্য এবং পাশ্চাত্যের মাঝে একটা জ্ঞানের চর্চার মধ্যে একটা সামান্য ভেদাভেদ তিনি উপস্থিত করেছেন। এই বিশ্বজগতে হৃদয়ের দৃষ্টি দিয়া কবি এই সমগ্র বিশ্বজগৎকে একটা হৃদয়ের দৃষ্টি দিয়ে দেখেন। দেখার পর সেটা কিরকম লাগে তার কাছে? তোমরা সেই লাইনটি মনে করতে পারো, রূপের মাঝে অরূপ তুমি। রূপের মাঝেও অরূপ, সেটা দেখেন কবি। বিজ্ঞানীও কিন্তু দেখেন, পরের আলোচনায় আসছি, এখন কবিরটা আলোচনা করে নিই। কবি কিভাবে রূপের মধ্যে অরূপ দেখেন। রূপ সেটা কি আমি চোখ দিয়ে যা দেখছি, শ্রুতি যেখানে পৌঁছাচ্ছে, অর্থাৎ যা আমি শুনছি, লেখক এখানে শ্রুতি কথাটিকে বিশেষভাবে উল্লেখ করেছেন। অর্থাৎ আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটাকে দেখছি সেটা হচ্ছে রূপ। কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখার পর রূপের কি শেষ হয়? না, এর পরেও আবার আরেকটা দর্শন আছে, আরেকটা দেখা আছে। দর্শন মানে দেখা, এখানে দেখা আছে। সে দেখাটি কি? সে দেখাটি হচ্ছে অন্তরের অনুভূতি। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। যেখানে চোখের আলো হারায় সেখানে আমি অন্তর দিয়ে দেখি। এই যে অন্তরের দেখা, এই যে অন্তরের অনুভূতি, সেটাই কবিতার কাব্যে বলেন। বলে সেটা আমাদের কি কাজে লাগে? আরে আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আরে প্রাণ আবার জেগে উঠবে কি? প্রাণ তো জেগেই আছে, নাহলে তো আমি মৃতদেহ, প্রাণ তো আমার আছেই। তাহলে কবি কোন প্রাণের কথা বলেছেন? দেখো তোমাদের অন্তরের সঙ্গে মিলছে কিনা। দেখবে সেখানে একটা যোগ আছে, মিলেছে তোমাদের অন্তরে। তোমরা খুঁজে দেখবে, সূর্যের আলো দিয়ে শুধু দেখি না, সূর্যের আলোকে যখন আমি জেগে উঠি তখন আমার অন্তরের মধ্যে বিকাশ ঘটে এবং সেই বিকাশের সঙ্গে সঙ্গে আমি অনেক কিছু ভাবতে চেষ্টা করি। চোখের আড়ালে, চোখ দিয়ে যা দেখছি সেখানেই আমি থেমে থাকছি না, তারপরেও আমি চলে যাচ্ছি আমার মন নিয়ে কোথায় কোথায়। মনের কোনো সীমানা নেই, সীমাহীন।
এই যে জগৎ, এই জগৎটিকে আমার মনের মধ্যে কে আলোড়িত করে, কে জাগিত করে? আমাদের এই অন্তরাত্মা। রবীন্দ্রনাথ ছোটবেলায় একটা পাতার থেকে জল পড়াকে দেখে ছন্দকে অনুভব করেছিলেন। তখন পরবর্তী সময়ে তিনি বলেছেন, সেই দিন আমার অন্তরে সারাদিন জল পড়িতে আর পাতা নড়িতে লাগিল। কি অদ্ভুত অনুভূতি, ভেবে দেখো। পাতার থেকে জল পড়তে তো আমরা সবাই দেখি, কিন্তু পাতার থেকে জল পড়তে আমরা সবাই দেখি, কিন্তু তাকে অন্তরে অনুভব তখনই করি যখন আমার ভালো লাগে। এই ভালো লাগাটিকে কে জাগিয়ে তোলে? কবি। আমার মনকে নৃশংসতা মুক্ত কে করে? কবি। কে আমাকে হিংসা মুক্ত দেশ দেখতে সাহায্য করে? কবি। কে কবির কাব্য কিংবা কবিতা, কবি না বলে কবিতাই বলি, যেহেতু সেখানে কবিতা লেখা আছে গল্পের প্রথমে, প্রবন্ধটির উপরে। তাহলে দেখো সব কিছুই কবিতাই করে যাচ্ছে। কবিতা, সাহিত্য। ভাবতে পারো, বলতে পারো ম্যাডাম আমি তো সারাদিন কবিতাই পড়ি না, সারা জীবনে কয়েকটা পাঠ্য কবিতা ছাড়া তো আমি কবিতাই পড়লাম না। আরে তোমার কবিতা পড়ার দরকার নেই, তুমি তো সারাক্ষণ গানই শুনছো, সেগুলিও কবিতা। বলে আমি গল্প পড়ি না, নভেল পড়ি না, আমাদের পড়ার অভ্যাস নেই, এসব আমরা উঠিয়ে দিয়েছি। সিনেমা তো দেখছো, সেটাও দৃশ্যকাব্য। কাজেই সিরিয়াল দেখছো, সেটাও দৃশ্যকাব্য। তাহলে এই যে জগৎটি, সেটি কিন্তু সাহিত্য নির্ভর, এবং মানুষের মনের যে ইমোশনস গুলিকে জাগিয়ে তুলছে, নটা রস, নটা ইমোশন, এইগুলিকে যখন যে জাগিয়ে তুলছে সে হচ্ছে কবিতা। এবং তার রূপকারকে কবি। তাহলে কবির এই একটা ভূমিকা, রূপের মাঝে অরূপের প্রতিষ্ঠা, সেটাই হচ্ছে কবির ভূমিকা। এখন সেই বিষয়টিকে যদি আমরা কবির অন্তরের বিষয় কিংবা কবির বিষয়বস্তু কিংবা কবিতার বিষয়বস্তু ধরে নিলাম, তাহলে বিজ্ঞানের ভূমিকাটি কি? প্রকাশের অতীত যে রহস্য, প্রকাশের আড়ালে বসিয়া দিন রাত্র কাজ করিতেছে, বৈজ্ঞানিক তাহাকেই প্রশ্ন করিয়া দুর্বোধ্য উত্তর বাহির করিতেছেন, এবং সেই উত্তরকেই মানব ভাষায় যথাযথ করিয়া ব্যক্ত করিতে নিযুক্ত আছেন। তাহলে কি ঘটনাটি? বলছে কবির সঙ্গে বিজ্ঞানের পার্থক্যটাই তো রইল না। কবি যেমন ভেতর থেকে প্রকৃতির গভীরে ঢুকে তাল, লয়, ছন্দ সব কিছু তুলে এনে ভাষার মধ্যে দিয়ে আমার ইমোশনসকে জাগিয়ে তুলছেন, আমার বেঁচে থাকাটাকে একটা সুখকর অনুভূতি দিচ্ছেন, ঠিক তেমনি করে সুখকর করছেন জীবনকে কে? বিজ্ঞানী। তিনি কি করছেন? প্রকৃতির আড়ালে, প্রকৃতির মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যেগুলি তিনি তুলে আনছেন, তুলে এনে মানুষের গ্রহণযোগ্য করে উপস্থিত করছেন। যেমন এই মেশিন, এই যন্ত্রপাতি, সব কিছু বিজ্ঞানের অবদান। কিন্তু নেচারের বাইরে কিন্তু কিছু নয়, সব কিছু নেচার থেকে আহরণ করা। তাহলে বলো কি পার্থক্য রইল কবিতা আর বিজ্ঞানের মাঝে? একই কথা, একই সুর, শুধুই সৃষ্টিকর্তার লুকিয়ে থাকা গোপন রহস্যগুলিকে তুলে এনে মানবের উপযুক্ত করে উপস্থাপন করা, কারণ এগুলি মানুষের জীবনের জন্য প্রয়োজন। দেখো এই যে কাব্য, এই যে বিজ্ঞান, এই যে ইতিহাস, ভূগোল, আরো কত রকম শাখা, এদেরও, এগুলো কি লেখক বলেছেন? এক একটা প্রকোষ্ঠের মতো। একটা বাড়ির মধ্যে যেমন অনেক ঘর থাকে, মাঝখানে দেওয়াল, একটা বাড়িকে দেওয়াল তুলে 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 বিভিন্ন নাম দিয়ে রাখে, কিন্তু বাড়িটি কিন্তু একটা, তার পরিচয় এটি একটি বাড়ি। কিন্তু সেই বাড়িতে রান্নাঘর থাকে, বাথরুম থাকবে, শোয়ার ঘর থাকবে, বসার ঘর থাকবে, গৃহকর্তার সাধ্য অনুযায়ী হয়তো লাইব্রেরিও থাকবে, আরো বেশি কিছু থাকতে পারে, যার যেরকম সাধ্য। কিন্তু সবগুলিরই একটাই পরিচয়, বাড়ি। ভেতরে যত কিছুই থাক না, নাম কিন্তু তার বাড়ি। জ্ঞান এমনি জিনিস।
তার নাম জ্ঞান, তার নাম শিক্ষা, তার নাম বিদ্যা। সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স আছে বিদ্যা আর শিক্ষার মধ্যে, যা এখন আর সেই আলোচনায় গেলাম না। তাই তাই হচ্ছে জগৎ। সেই জগৎকে যখন আমরা উপস্থিত করি বিজ্ঞানের মধ্য দিয়ে, তখনই তা হয় বিজ্ঞানীর অবদান। এই কথাটিকেই তিনি বিভিন্নভাবে উপস্থিত করেছেন। বলছেন একটা বিজ্ঞানী কি করে, কল্পনা। প্রথমে আমি কবির কথা বলি। কবি কি করেন, প্রথমে কল্পনা করেন, তারপরে একটা অনুমান করেন, তারপর প্রমাণ, তারপর গ্রহণযোগ্যতা, তারপর আনন্দ স্বরূপতা। সেটা কি এক এক করে বলছি। কোনো একটা বিষয় কল্পনা করলেন, অনুমান গ্রহণ করলেন, তারপর প্রমাণ কি, সুর, ছন্দ, লয়, তাল, এগুলি তার প্রমাণ। গ্রহণযোগ্যতা কোথায়, সাহিত্যকৃতির মাঝে। তারপর সে তার বাস্তব মূর্তি কি, সেটা হচ্ছে আনন্দ স্বরূপতা। এবার বিজ্ঞানীর ক্ষেত্রে আসছি। বিজ্ঞানী কি করছেন, ঠিক তেমনি কল্পনা করছেন, অনুমান করছেন, প্রমাণ আহরণ করছেন, গ্রহণযোগ্যতা তার মধ্যে স্থাপন করছেন, গ্রহণযোগ্য রূপে তাকে মানুষের কাছে উপস্থিত করছেন। মানুষের জীবন হচ্ছে আনন্দময়। যেমন টিভি দেখে এত গান টান শুনে এত কিছু করে কত আনন্দ পাচ্ছ, সিনেমা দেখছো কত আনন্দ পাচ্ছ, সেটা হচ্ছে বিজ্ঞানের অবদান। আবার সাহিত্যের বিষয়গুলো না থাকলে বিজ্ঞান কি বা উপস্থিত করতো, সেগুলোকে তো থাকতেই হবে। তাহলে বিভাজনটা কোথায়? যদি ইতিহাস না থাকতো, ভূগোল না থাকতো, সাহিত্য তো ইনকমপ্লিট, পারবেই না এগোতে। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে এইভাবে আমরা এক সূত্রে গাঁথা আছি। এখন সাহিত্য আর বিজ্ঞানের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স কবি লোক উপস্থিত করলেন। সেই ডিফারেন্সটা কি, বলছে কবির কোনো সীমা নেই, তিনি সীমাহীন। তিনি কোথায় কোথায় হারিয়ে যান। সুকুমার রায়ের কিম্ভূত কবিতাটি একটু, ছড়াটি একটু পড়ে দেখো। সেখানে কিম্ভূত কি কি চাইলো, বলে যে আমার কি চাই, গোসাপের মতো লেজ চাই, সিংহের মতো কেশর চাই, ক্যাঙ্গারুর মতো পা চাই। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত আবদার, সব আবদার পূরণ করা হলো, তাকে দেওয়া হলো সব কিছু। তারপর সে চিন্তায় বললো, এখন আমি কি করব, কি খেলে বাঁচবো, হাতির মতন শুরু হয়েছে, এখন আমি কি খাবো, কলা গাছ? তাহলে আবার ইয়েটার ক্ষতি হবে কিনা, এই যে বাঘটার ক্ষতি হবে কিনা, বাঘের মতো তো সিংহের ক্ষতি হবে কিনা, সিংহের মতো তো কেশর এসেছে। এই জাতীয় কল্পনার মধ্যে কবিতা ছড়িয়ে যায়। কিন্তু তিনি কল্পনা করেছেন এরকম ক্রস হতে পারে। দিস ইজ দ্য পয়েন্ট। আমি এখন ভেবে দেখো, লাইগার একটা নতুন সৃষ্টি, টাইগার আর লায়ন, দুয়ের সমন্বয়ে তৈরি হলো লাইগার। বাহ, কি অদ্ভুত প্রাণী! দেখেছো তো নিশ্চয়ই টিভিতে লাইগারকে। তাহলে ডিসকভারি চ্যানেলে তো প্রায় সময় লাইগার দেখানো হয়, দুই একটা প্রোগ্রাম আছে। তাহলে দেখো, এই যে লাইগার তৈরি হলো, সে কি টাইগার আর লায়নের সমন্বয়। তাহলে 50টা না, আমার বাড়িতে একটা গোলাপ গাছ আছে, দুদিকে দুটো ফুল ফুটে, একদিকে লাল একদিকে সাদা, ক্রস। উদ্ভিদ জগতে তো বিশাল পরিবর্তন এনেছে, না তো খাদ্যের অভাবই হয়ে যেত যদি ক্রস জিনিসটা না আসতো। সেটা তোমরাও জানো, পড়েও দেখবে, সেখানে ইন্টারনেটকে কাজে লাগাবে। তাহলে দেখো, এই যে জগৎ, সেখানে দুয়ের সমন্বয় করেছেন কে, বিজ্ঞানী। বিজ্ঞানের একটা, কবি বললেন, একটা লিমিটেশন আছে। কারণ কি, সে সবকিছু বললেই হবে না, তাকে প্রমাণ করে দেখাতে হবে। এই যে প্রমাণ দুয়ের ক্ষেত্রেই আছে, ছন্দ, লয়, সুর, তাল, এগুলির মধ্যে সাহিত্যের প্রমাণ, আর একটা ক্রিয়েটিভ কিছুর মধ্যে হচ্ছে বিজ্ঞানের প্রমাণ। সেখানেই একটা পার্থক্য। ওইখানে কবি অনেকটা সীমা ছাড়িয়ে যেতে পারেন, বিজ্ঞানী আবার সীমা ছাড়াতে পারেন না। তাহলে কবিতা এই গল্পটি থেকে কি তৈরি করবে, প্রত্যেকটা পয়েন্টে আর প্রত্যেকটা প্যারাগ্রাফে দেখবে কতগুলি পয়েন্ট আছে, সেই মানে কতগুলি লাইন আছে। ধরে রাখো প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রত্যেকটা শেষ লাইন, তার তাৎপর্য তৈরি করো। মূল বক্তব্য কি হবে, মূল বক্তব্য হচ্ছে বিজ্ঞান এবং সাহিত্য, কবিতা এবং বিজ্ঞান দুই হচ্ছে মানব কল্যাণের জন্য প্রস্তুত। সেই জন্য সেখানে কোনো ডিফারেন্স নেই। ঠিক তেমনি করে
শিক্ষা জগতে এই শিক্ষার জয়যাত্রায় যত কিছু উপস্থিত হয়েছে সব কিছুর একটাই ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনটা কি? ডেস্টিনেশন হচ্ছে মানুষকে কমফোর্টেবল করা, এবং এই কমফোর্টেবল করা, মানুষকে হিংসা দেশ এগুলির থেকে দূরে রাখা। সেই ক্ষেত্রে সব কিছু ব্যবহৃত হোক কবিতা, ব্যবহৃত হোক বিজ্ঞান। কবি লেখক অন্তর থেকে তাই চেয়েছেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসছি, রাখছি।